আইনজীবী সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট, সারা দেশে বিচারাঙ্গনে আইনজীবীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, মির্জা ফখরুল। বড়পুকুরিয়া কয়লা খনি সহ 2 মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া, কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি তারিখের। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভি সন্ধ্যার খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা, জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় এবং লোহাগাড়ায় 2 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও বিভিন্ন দলের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ থেকে 2 দিন চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। চট্টগ্রামের শামসুল হক হায়দরি ও আরিচ আহমেদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ইসকন অনুসারীদের নির্মম হত্যাকাণ্ডের শিকার তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শেষ বিদায় জানাতে এ জনস্রোত। শোকে বিহ্বল তারা। লাখো মানুষের ঢল, জানা যায় কানায় কানায় পরিপূর্ণ জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা, জেলা জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকবো, যে অঙ্গনের উপরে থাকবো, সেগুলো আমরা প্রতিহত করব। যারা স্বাভাবিক আইনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ। ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। ইসকনকে তো ধর্মীয় হিন্দু বলেই গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চিহ্নিত আছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যেই ক্যান্টনমেন্ট আছে, ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এর আগে নিথর দেহ আনা হয় আদালত চত্বরে। প্রিয় আলিফের মরদেহ দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী, সহপাঠীরা। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। বুধবার বিকেলে লোহাগাড়ায় পৌঁছায় মরদেহ। নিজেদের সন্তানকে হারিয়ে আবেগ আপ্লুত গ্রামবাসী, স্বজনরা। লোহাগাড়া এবং চুন্তি ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলিফকে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকনের সমর্থকরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামকে। এ ঘটনায় আহত হন আরও 15 জন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ধর্মের দোহাই দিয়ে উগ্রতা সহ্য করা হবে না। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল। এটাকে কেউ দুর্বলতা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিউল্লাহ উলি। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাইগার পাস মোড়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। বলেন, ধর্মের দোহাই দিয়ে কোনো রকমের উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। সমাবেশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের সব মানুষ ধর্মের প্রতি সহানুভূতিশীল। এটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাদের ছেড়ে দেওয়া হবে না। কিভাবে 5 আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে, সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। এদিকে 16 শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডাক্তার ওসামা মুহাম্মদ, শিবির উত্তর সভাপতি শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে অন্তত 6 জনকে ভিডিও ফুটেজ দেখিয়ে শনাক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে। রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলে প্রস্তুতি নেওয়ার সময় গত রাতে চট্টগ্রামে পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের 6 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবির আহমেদের বাসায় আত্মগোপনে ছিল বলে জানায় পুলিশ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট সহ সারা দেশে আদালত প্রাঙ্গণে সমাবেশ করেছে আইনজীবীরা। এদিকে ইসকন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম সহ দেশের 3 জেলায় 144 ধারা ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছেন একজন আইনজীবী। পরবর্তীতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রামের সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সেই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে শতপ্রণোদিত রুল জারির জন্য আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। একই সাথে ইসকনকে নিষিদ্ধ করা এবং 3 জেলায় 144 ধারা ঘোষণারও নির্দেশনা চান তিনি। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদারের হত্যার জন্য একটা সুস্থ বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক। পরে আদালত বিষয়টি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিরতা তৈরি করছে ইসকন, তাই তাদের নিষিদ্ধ করার দাবি জানান তারা।
সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী আইনজীবী সমিতি। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া খুলনা, চুয়াডাঙ্গা, যশোর এবং শরীয়তপুরেও প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রতিক অস্থিতিশীল ঘটনা বিভেদ বিভাজন উস্কে দেওয়ার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনকে স্মরণ করতে এই আলোচনার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সভায় বিএনপির মহাসচিব বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন মিলন, 2024-এ এসেও ভোটাধিকারের জন্য কথা বলতে হচ্ছে। সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, সংকট মুহূর্তে প্রয়োজন ঐক্য। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমিও তো চাই না। আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন, বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। দায়িত্বশীল জায়গায় থেকে হঠকারী বক্তব্য না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আলোচনায় দলের অন্য নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। এটাকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ মিলন চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতির সামনে বর্তমানে যেসব সংকট রয়েছে তা মোকাবেলা করতে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতেও অনুরোধ জানায় বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, বৈঠকে দেশের সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন,
আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিটাংয়ের বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। হ্যাঁ, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরানা, বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে জাতীয় ঐক্য গড়ার কথা বলেছেন সবাই। এছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লীনা, এই বৈঠকটি ঠিক 6টার সময় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, সেখানে শুরু হয়। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। প্রধান উপদেষ্টার ছাড়াও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আরও 3 জন উপদেষ্টা সেই বৈঠকে ছিলেন, উপদেষ্টা হাসান আরিফ এবং আদিলুর রহমান এবং মাহফুজ আলম। তো প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলে এবং আপনি জানেন যে চট্টগ্রামে একটি পরিস্থিতি তৈরি হয়েছে গত 2 দিন ধরে। সেখানে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে, উত্তেজনা চলছে এবং গতকালকে একজন আইনজীবী সেখানে নিহত হয়েছেন সংঘর্ষে। এবং এর আগে ঢাকা শহরে স্টুডেন্টদের মধ্যে, বিভিন্ন কলেজের মধ্যে সমস্যা হয়েছে। তো এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল। এবং এসব কারণে যেন, এবং কোনো কারণেই যেন দেশের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয়, সেই ক্ষেত্রে নজর দেওয়ার কথা বলেছেন এবং সতর্ক থাকার কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, এটি ক্যাটাগরিক্যালি কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন। এবং প্রধান উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য। যে কোনো পরিস্থিতিতেই সরকার তার আইনের বলে কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে। সেজন্য জনগণকে নিজেদের আইন হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্ত থাকার কথা বলেছেন। লীনা, আমাদের কাছে এই পর্যন্তই। জানছিলাম বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ খবর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন দলটির চেয়ারপারসন সহ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপিল শাহরিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে 2018 সালের 29 অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ সাজার বিরুদ্ধে আপিল মঞ্জুর করে রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন। আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আবু তাহের বুধবার এ আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলে জানায় বেগম জিয়ার আইনজীবী। আমরা আজকে আদালতে এই কথাই বলেছি যে এই মামলার এজাহারে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে নাই। আমরা এটাও বলেছি চার্জশিটে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্তে কোনো মামলার উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত মামলার এজাহার
চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ সময় আদালতে মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন ও ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কর ফাঁকির অভিযোগে এনবিআরে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। বুধবার এই মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল, তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও এর কোনো বাস্তবতা নেই উল্লেখ করে এই মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন বিচারক। 2008 সালের 28শে জুলাই ঢাকার কর অঞ্চল 6-এর উপকর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে বলা হয় তিনি আয়কর বাবদ 26,86,000 টাকা কর ফাঁকি দেন। ভিসা সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুপুরে রাজধানী গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে দূতাবাসে পৌঁছান তিনি। প্রায় 45 মিনিট সেখানে অবস্থান নেওয়ার পরে গুলশানের বাসভবনে ফিরেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাষ্ট্রে ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে দূতাবাসে যান তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আগামী মাসে প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে যাবার কথা রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারেন। এর মধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন। এক রায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে আইনজীবীরা। আজ দুপুরের দিকে এজলাস কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার পর এক পর্যায়ে বিচারপতি এজলাস কক্ষ ত্যাগ করতে বাধ্য হন। 2016 সালে একটি মামলার রায়ে জিয়াউর রহমানকে কটাক্ষ করে মন্তব্য করেন ওই বিচারপতি। বাংলায় দেয়া রায়ের সে অংশ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার কয়েকজন আইনজীবী বিচারপতির ওই মন্তব্যের প্রতিবাদ জানান এবং তাঁকে দিয়ে নিরপেক্ষ বিচার সম্ভব নয় বলেও বলতে থাকেন। এক পর্যায়ে এজলাস কক্ষে হট্টগোল শুরু হয়। পরে বিচারপতি আশরাফুল কামাল এজলাস ত্যাগ করেন। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এদিকে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরেছে। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন 4.5 কোটি ডিমের চাহিদা থাকলেও সব মিলিয়ে উৎপাদন হয় প্রায় 6 কোটি। তাই 2 দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন অনুমোদন দেবার পর এখন পর্যন্ত 11 লাখ ডিম এসেছে, তাই আমদানি নয় সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে। আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। ঢাকায় যে দামের ব্যাপারটা ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে, হাত বদল আছে। আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক, বেশি আমদানি করতে না, কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারবো। বাংলাদেশ ও ভারতে মাছ ধরার সময়সীমা একই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি। 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করবো, কিন্তু এখনই সে সুখবর দিতে পারছি না। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আক্তার। বলেন আসছে রমজানেও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। রমজানে ইনশাআল্লাহ পাবেন, আপনি আশা করা যায়। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমেছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে,
প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে। বৈঠকে সয়াবিন তেল, সার ও গম আমদানির অনুমোদন দেয়া হয়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনজীবী সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট, সারা দেশে বিচারাঙ্গনে আইনজীবীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, মির্জা ফখরুল। বড়পুকুরিয়া কয়লা খনি সহ 2 মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া, কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি তারেকের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।